নমস্কার, আমি সন্দীপ রায়। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমি দর্শকদের সামনে উপস্থিত হয়েছি। আগামীকাল রাজ্যে সর্বদলীয় বৈঠক। এর আগে করোনা পরিস্থিতিতে আরেকটি সর্বদলীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন, কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্ত আদৌ কতটা বাস্তবায়ন হয়েছিল তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই রকম পরিস্থিতিতে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হতে পারে এবং হঠাৎ করে কেন তিনি বৈঠক ডাকলেন এবং বৈঠকে ঠিক কি হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। অদ্ভুত একটা ব্যাপার আমাদের দেশে। যে মুহূর্তে আমি কথা বলছি সেই মুহূর্তে দেশে আমাদের কাছে যা তথ্য, করোনা আক্রান্তের সংখ্যা 4,40,685 জন। 4,40,685 জন আক্রান্তের সংখ্যা। সুস্থ হওয়ার সংখ্যা 2,48,190 জন। মারা গেছেন 14,015 জন। রাজ্যে অর্থাৎ আমাদের বাংলায় আক্রান্তের সংখ্যা সরকারিভাবে যে তথ্য 14,358 জন। সুস্থ হয়ে উঠেছেন এখনো পর্যন্ত 8,678 জন এবং সারা দেশে এই মুহূর্তে প্রতিদিন গড়ে প্রায় 14 থেকে 15,000 মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতিটা অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু কি অবাক বিষয়, দেখুন, দেশে লকডাউন হয়ে গেছে। রাস্তাঘাটে আপনি যান, মাস্ক নেই, যত্রতত্র মানুষ ঘুরে বেড়াচ্ছে, মদের দোকানে লাইন, শপিং মলে ভিড়, একটা ডামাডোল পরিস্থিতি। এই পরিস্থিতিতে একটা সর্বদলীয় বৈঠক। এর আগে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বৈঠক করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে। হঠাৎ করে এই বৈঠক ডাকা হচ্ছে কেন? দেখুন, খুব সচেতনভাবে লক্ষ্য করুন। প্রধানমন্ত্রী যখন লকডাউন করলেন 4 ঘন্টার নোটিশে, তখন কিন্তু তিনি কোনো বৈঠক করেননি। কোনো বৈঠক ছাড়াই লকডাউন ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী একটি বৈঠক করলেন, সেই বৈঠকের সিদ্ধান্ত আদেও অধিকাংশ ক্ষেত্রেই কার্যকরী হলো না। আবার একদম যখন খুব সংকটজনক পরিস্থিতি, তখন একটি বৈঠক ডাকলেন। তাহলে কি এই প্রশ্ন উঠছে না, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী গাড্ডাই পড়লে, যখন দেখছেন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেই, নিজস্ব নিয়ন্ত্রণের মধ্যে পরিস্থিতি নেই, তখন সমস্ত দলকে এক ছাতার তলায় করে দায়বদ্ধতার জায়গাটা চারিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। যাই হোক, প্রচেষ্টা যখন হয়েছে, একে আমি সাধুবাদ, ব্যক্তিগত স্তর থেকে আমি সাধুবাদ জানাই। অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এই বৈঠকে কি আলোচনা হতে পারে? গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেছিলেন, বৈঠকে আসার কথা বলেছেন, তিনি সম্মতি দিয়েছেন। চূড়ান্ত রাজনৈতিক সৌজন্যতা, দিলীপবাবুও তাতে সম্মতি দিয়েছেন। এটাই তো দেশের কঠিন পরিস্থিতিতে, রাজ্যের কঠিন পরিস্থিতিতে চিত্র হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে তার ছিটে ফোঁটাও নেই। রাজনৈতিক নেতারা করোনা পরিস্থিতির প্রথম থেকে বলে আসছিলেন যে এই পরিস্থিতিতে কোনো রাজনীতি হবে না, সবাই একসঙ্গে কাজ করবে। কিন্তু কোথাও কেউ কিচ্ছু একসাথে কাজ করেনি, এটাই বাস্তব। চূড়ান্ত রাজনীতি হচ্ছে, শাসক দল তার মতো করে রাজনীতি করছে এবং বিরোধীরাও অধিকাংশ সময়ই তাদের মতো করে রাজনীতিই করে যাচ্ছে। সামঞ্জস্যতার বড্ড অভাব। প্রশ্ন উঠছে, পিএম ফান্ডের টাকা কোথায় গেল? তৃণমূল প্রশ্ন তুলছে, বিরোধীরা প্রশ্ন তুলছে। আমি প্রশ্ন তুলছি, মুখ্যমন্ত্রী তহবিলের টাকা কোথায় গেল? আগামীকালের যে বৈঠক,
সেই বৈঠকে কি এই বিষয় নিয়ে আলোচনা হবে? যেমন পিএম ফান্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, একইভাবে সিএম ফান্ডের টাকা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন আসে। তাহলে সিএম ফান্ডে কত টাকা আজ পর্যন্ত জমা পড়লো আমরা কেউ জানি না। টাকা তো জনগণ দিয়েছে, তাই জনগণের জানার অধিকার আছে কত টাকা জমা পড়লো এবং সেই টাকা কোন কোন খাতে কিভাবে খরচ হলো, তা কি আগামীকালের বৈঠকে আলোচনা হবে? আমি মনে করি বৈঠকে এই আলোচনা হওয়া জরুরি। দ্বিতীয়ত, বারবার রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন। গরিব কল্যাণ যোজনায় বাংলাকে বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলছেন। আগামীকালের বৈঠকে এই বিষয়টি কি আলোচনায় স্থান পাবে নাকি ধামাচাপা পড়ে যাবে? আগামীকালের যে বৈঠক, ধরে নিচ্ছি এতে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরাই উপস্থিত থাকবেন, তারা মতামত দেবেন। তারপর কি হবে? সামনে নির্বাচন, যে যে জায়গাতে বিরোধীরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন সেখানে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি বলবেন তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, সেখানে সিদ্ধান্ত অনুযায়ী তিনি চলার চেষ্টা করেছেন। আর বিরোধীরা বলবেন সর্বদলীয় বৈঠকটা ছিল আইওয়াস, তাঁরা যা যা বলেছিলেন সেই অনুযায়ী কোনো কাজ হয়নি। এই তো চলবে নাটক। এর বাইরে এ যাবৎকাল ধরে আমার দেশে, আমাদের রাজ্যে আর কিছু হয়নি। সিঙ্গুর আন্দোলনের সময়ও দেখেছি বুদ্ধবাবু বৈঠক ডেকেছেন, বসার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, কিন্তু রপাসূত্র বেরোয়নি, আমাদের রাজ্যের শিল্প ধ্বংস হয়ে গেছে। আসলে বিগত যে অভিজ্ঞতা তা থেকে বলা যেতে পারে সর্বদলীয় বৈঠকে বিশেষ কিছু হয় না, সাধারণ মানুষের কাছে একটা আই ওয়াশ হয়। কিন্তু আগামীকালের বৈঠকে আমরা একটা মতামত, যদি জানি এই মতামত রাজনৈতিক নেতারা আদৌ গুরুত্ব দেওয়ার হয়তো প্রয়োজনীয়তাই বোধ করবেন না, কিন্তু সাধারণ জনগণ যদি ভাবেন, ধরুন আমি ধরে নিলাম আগামীকালের বৈঠক মূলত করোনা পরিস্থিতিতে কিভাবে রাজ্য মোকাবিলা করবে, কিভাবে রাজ্যের অর্থনীতি সচল থাকবে, এই সমস্ত বিষয় আলোচনা আসবে, বা আমফান পরবর্তী বিষয়েও আলোচনা হতে পারে। কে চাল চুরি করেছে, কে দুর্নীতি করেছে, প্রধানমন্ত্রী যে ঘোষণা করে গেছেন যে 1000 কোটি টাকা উনি নাকি দিচ্ছেন আমফান পরবর্তী সময়ে, বিরোধীরা বলছেন, রাজ্যের শাসক দল বলছে যে সেই টাকা নাকি এখনো এসে পৌঁছয়নি। স্বচ্ছতা কোথায়? আগামীকালের বৈঠকে এটা কি আলোচনা হবে? অন্যদিকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করছেন 20,00,000 কোটি টাকা দেয়া হচ্ছে, তাতে করে সাধারণ মানুষ নাকি সুবিধা পাবেন। আদেও কি কোনো সাধারণ মানুষ সুবিধা পেয়েছেন? দেশের তাবর অর্থনীতিবিদরা বারবার বলছেন যে সরাসরি মানুষের হাতে টাকা দিতে হবে। যদি এই ক্রাইসিস পিরিয়ড থেকে অর্থনীতির চাকাকে সচল করতে হয় তাহলে সরাসরি মানুষের হাতে টাকা দিতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা ফেরাতে হবে। উদ্যোগ কোথায়? কোথায় সেই উদ্যোগ? ব্যাংক থেকে নাকি ঋণ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ আদেও এই 20,00,000 কোটি টাকার কোনো সুবিধা পেয়েছে? কিচ্ছু পায়নি, কিচ্ছু সুবিধা পায়নি। সাধারণ মানুষকে রাজনৈতিক নেতারা বড্ড বোকা ভাবেন। তারা মনে করেন সাধারণ মানুষ বোধহয় কিচ্ছু বোঝে না। তারা অত্যন্ত চালাক মানুষ। তারা সাধারণ মানুষের কাছে একটার পর একটা গাজরের টোপ ঝোলান, আর মানুষ সেই দিকে দৌড়তে থাকে। একটা ঘটনা থেকে চোখ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একটা ঘটনার সৃষ্টি করা হয়। ব্যাপারটা এই রকম। সমস্যার সমাধান উন্নততর সমস্যা, একটা সমস্যা থেকে চোখ ঘোরানোর জন্য আর একটা বড় সমস্যাকে সামনে আনা হয়। আগামীকালের বৈঠকে কি সেই রকমই কিছু হতে চলেছে? যদি সত্যিই সরকারের সদিচ্ছা থাকে, রাজনীতি ভুলে, ভেদাভেদ ভুলে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে করে রাজ্যের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করব, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করব, ক্ষমতায় টিকে থাকার জন্য নয়, বা কুর্সি দখলের লড়াই নয়, রাজ্যের মানুষ
একটি ভোট মাত্র, এইটা যদি মন থেকে মুছে ফেলে আগামীকালের বৈঠকে প্রতিটা রাজনৈতিক দলের নেতারা এটা ভাবেন মানুষ আছে বলেই রাজনীতি আছে, তাহলে কিন্তু কাল এরকম একটা বৈঠক তো হতেই পারে, যে বৈঠকে, যে সর্বদলীয় বৈঠকে একটা মনিটরিং কমিটি করা হবে, যেই কমিটিতে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ প্রতিটি রাজনৈতিক দলের যোগ্য ব্যক্তিরা থাকবেন। ধরা যাক করোনা মোকাবিলায় একটা কমিটি হচ্ছে, সেখানে প্রাসঙ্গিক কি স্বাস্থ্য, পাশাপাশি অর্থ এবং গরিব মানুষের সাহায্য, সেখানে এমন কাউকে না রাখা হোক যার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। ধরা যাক সূর্যকান্ত মিশ্র, তিনি দীর্ঘদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি একজন ভালো চিকিৎসক, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী তাঁর এই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পারেন। যদি এই মনিটরিং কমিটিতে সূর্যবাবুর মতো মানুষকে রাখা হয়, যিনি স্বাস্থ্যের ব্যাপারটা দেখবেন, সরকারকে সহযোগিতা করবেন। আবার পাশাপাশি বিজেপিতেও এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা যথেষ্ট অভিজ্ঞ, যথেষ্ট বিষয়টা বোঝেন, এমন কাউকে রাখা যিনি স্বাস্থ্য পরিকাঠামো দেখবেন, প্রত্যন্ত গ্রামগুলোতে করোনা রোগীদের ওপর কী প্রতিক্রিয়া হচ্ছে, কি ব্যবস্থা গ্রহণ হচ্ছে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আদেও করোনা রোগীদের সামলানোর মতো ন্যূনতম পরিকাঠামো আছে কিনা এটা দেখবেন। সব দলের এই অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যদি একটা কমিটি তৈরি হয়, যে কমিটির মাথায় রইলেন মুখ্যমন্ত্রী, তাহলে তিনটি সুবিধা হতে পারে। এক, বিরোধীরা অযথা রাজনীতি করার সুযোগ হারাবে। বিরোধীদের বলার থাকবে না যে তাঁরা কিছু জানতো না, রাজ্য সরকার তথ্য গোপন করছে, রাজ্য সরকারের অস্বচ্ছতা আছে, এই বলার জায়গাটা কিন্তু বিরোধীদের হারিয়ে যাবে। কিন্তু রাজ্যের উপকার হবে। বিরোধীদের ভাবতে হবে তারা রাজ্যের উপকার চায় না রাজনীতি চান, একটা দিক। দু নম্বর দিক, মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতিতে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যের, সমস্তটাই মুখ্যমন্ত্রী সেই অর্থে একা হাতে সামলাচ্ছেন। কেন কেন একটা সরকারের এই পরিস্থিতি হবে, যেখানে আপনি বারবার বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো বারবার বলছেন যে এই পরিস্থিতিতে কোনো রাজনীতি হবে না, তাহলে আপনি সোশ্যাল ডিস্টেন্স না মেনে প্রতিদিন আপনার দলের নেতারা কর্মীরা কেন দলবদলের খেলা খেলছে? প্রতিদিন গাদা গাদা মানুষের জমায়েত করছে আপনার দলের নেতারা, কেন করছেন? আপনি আপনার দলকে কন্ট্রোল করতে পারছেন না? এই পরিস্থিতিতে আপনি তো বারবার বলছেন সোশ্যাল ডিস্টেন্স দরকার, আপনার দলের নেতারা মানছে? কিচ্ছু মানছে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনিও তো একই কথা বলছেন, আপনার দলের নেতারাও তো একই কাজ করছে। তাহলে কি ধরে নিতে হবে যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতারা তাদের আসল উদ্দেশ্য সাধারণ মানুষকে বোকা বানানো, সাধারণ মানুষের স্বার্থে কাজ করা নয়? আগামীকালের বৈঠকে এই বিষয়টি কি গুরুত্ব পাবে? সমস্ত দল একত্রিত হয়ে কি সিদ্ধান্ত নেবে যে এই মুহূর্তে যেভাবে করোনা বাড়ছে তাতে করে রাজনৈতিক কর্মসূচি যেখানে জমায়েত হচ্ছে সেগুলো নিষিদ্ধ করা হবে, অ্যারেস্ট করা হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে? বিরোধী থেকে শাসক দল, সাধারণ মানুষ কিন্তু তাকিয়ে থাকবে আপনাদের মুখ আর মুখোশের দিকে। আপনারা মুখে যেটা বলছেন, মুখোশ পরে ঠিক তারই বিরোধিতা করছেন। এ তো দ্বিচারিতা, এ তো দ্বিচারিতা। সাধারণ মানুষের জীবনকে নিয়ে ছেলে খেলা করা, এই অধিকার তো সাধারণ মানুষ আপনাদের দেয়নি। তাহলে কেন করছেন আপনারা? সোশ্যাল ডিস্টেন্সকে তো আপনারা চুলোয় পাঠিয়ে দিয়েছেন, কোথাও কিচ্ছু মেনটেন করছেন না। আপনাদের দলের নেতাকর্মীরা মেনটেন করছে না, আপনারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন জমায়েত করার জন্য। আপনাদের জন্য সাধারণ মানুষ আজকের এই পরিণতির দিকে এগোচ্ছে। আগামীকালের বৈঠক, এই আলোচনাগুলো কি থাকবে? ভাববেন মুখ্যমন্ত্রী, শাসক দলের নেতারা, বিরোধী দলের নেতারা যদি এই সদিচ্ছা দেখান, তাহলে কিন্তু আখেরে রাজ্যের মঙ্গল হবে। আর একটা পরিস্থিতির কথা আমি এখানে উল্লেখ করব।
বিষয়টি হচ্ছে বারবার একটা অভিযোগ উঠছে করোনা বিষয়ে তথ্য গোপন করার। আমি জানি সরকার বলবেন, সরকার পক্ষ বলবেন কোনো তথ্য গোপন হচ্ছে না, প্রতিদিন বুলেটিন প্রকাশ হচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয়, একটা ছোট্ট শহরে আমরা বিভিন্ন ব্লক থেকে প্রতিদিন আক্রান্তের যে সংখ্যা পাই আর রাজ্য যা তথ্য দেয় সত্যি সত্যি মিলজুল পায় না, পাওয়া যায় না। এই মুহূর্তে আরামবাগ সাব ডিভিশনে কতজন করোনা আক্রান্ত কেউ জানেন? কেউ একজন সাধারণ মানুষ জানেন? কেউ জানে না। জেলা থেকে একটা বুলেটিন বের করে দেয়া হয়, কিন্তু আমার শহরে, আমার পাড়ায়, আমার গ্রামে কেউ করোনা আক্রান্ত আছে কি না সেটা আমরা জানতে পারি না। স্বাভাবিকভাবেই পাড়ার মানুষ তার বাড়িতে যায়, তার বাড়ির বাচ্চা এর বাড়িতে খেলতে আসে। যদি প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে, সাব ডিভিশন ধরুন আরামবাগ মহকুমা হাসপাতাল বা আরামবাগ সাব ডিভিশনের এসডিও প্রতিদিন একটা প্রেস কনফারেন্স করে নাম গোপন থাকুক, কোন কোন এলাকায় কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়েছেন, এই চিত্র সামনে আনতেন, তাহলে কিন্তু এলাকার মানুষের সচেতন হওয়ার অনেক বেশি জায়গা থাকতো। কিন্তু দুঃখের বিষয় কেউ মুখ খোলে না। কেন এত গোপনীয়তা? কেন সরকারিভাবে সাব ডিভিশনে কোন কোন পঞ্চায়েতের বা কোন কোন গ্রামে আক্রান্ত হচ্ছে এই তথ্য গোপন করা হচ্ছে? কেন কেন বলা হচ্ছে না? কিসের স্বার্থে গোপন করা হচ্ছে? উত্তর নেই। যারা সংবাদ মাধ্যমে কাজ করে তাদের কোনো জায়গায় আক্রান্ত জানতে গেলে মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আধিকারিক দিকে ফোনের পর ফোন করলে একজন আধিকারিক হয়তো বললেন যে আজকে আক্রান্ত এটা আছে, কিন্তু অফিসিয়ালি নয়, আমি বলবো না, আমার চাকরি চলে যাবে। কেন? কিসের জন্য? এটা তো কোনো গোপনীয় রোগ নয়। এ তো মুখ্যমন্ত্রী আঁচলে বেঁধে এই রোগটাকে এখানে আনেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ির আঁচলে করে করোনাকে নিয়ে এসেছিলেন রাজ্যে, তা তো নয়। এ অসুখ তো সারা বিশ্বের, সারা পৃথিবীর। তাহলে কেন এটা নিয়ে এই লুকোচুরির খেলা? কেন আলো ছায়ার খেলা চলছে? কেন স্বচ্ছভাবে বলা হচ্ছে না মানুষকে যে এই গ্রামে এতজন আক্রান্ত আছে, এই পঞ্চায়েতে এতজন আক্রান্ত আছে? কিচ্ছু বলা হচ্ছে না, কোনো তথ্য নেই, দেয়া হচ্ছে না তথ্য সংবাদ মাধ্যমকে। স্বাভাবিকভাবেই তথ্য গোপনের অভিযোগ তো থাকবেই। আগামীকালের বৈঠক, এই স্বচ্ছতা নিয়ে কি আলোচনা হবে, নাকি যেমন চলছে তেমনই চলবে? কাজেই আগামীকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে। এই বৈঠকে আবারও বলবো, যেটা বলে আমি এই আলোচনাটা আমার ব্যক্তিগত মতামত শেষ করব, এই আলোচনা, আগামীকালের যে আলোচনা, সেই আলোচনাটা দয়া করে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অনুরোধ, প্লিজ পাবলিককে বোকা বানাবেন না, পাবলিককে নিয়ে ফুটবল খেলবেন না, আইওয়াশ করবেন না। আপনারা মুখে বলবেন মানুষের জন্য রাজনীতি, আর মানুষকে ব্যবহার করবেন, প্রতি মুহূর্তে ইউজ করবেন, আর তার দিকে ছুঁড়ে ফেলে দেবেন। এই নোংরা খেলাটা আগামীকাল বৈঠকে দয়া করে বন্ধ করুন। আগামীকালের বৈঠকে মানুষের জন্য ভাবুন। দয়া করে একটা মনিটরিং কমিটি করুন মুখ্যমন্ত্রী, রাজনীতির ঊর্ধ্বে উঠুন দয়া করে। সিঙ্গুরের তিক্ত অভিজ্ঞতা গোটা রাজ্যের আছে। আগামীকালের সর্বদলীয় বৈঠক দেশের অর্থনীতিকে সচল করার পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষকে সঠিক দিশা আপনি দেখাতে পারেন। দয়া করে আগামীকাল আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্য ব্যক্তিদের নিয়ে, সব দলের নেতাদের নিয়ে একটা মনিটরিং সেল খুলুন, যে এই সেলের মাথায় আপনি থাকুন। তাদেরকে কাজ করার সুযোগ দিন, তাদের মতামতকে গুরুত্ব দিন। দয়া করে ভোটের রাজনীতির জন্য আইওয়াশ করবেন না। কেন্দ্র রাজ্য সংঘাত এ রাজ্যের চিরকালীন দুর্ভাগ্য। দয়া করে দিলীপ বাবু, অযথা রাজনীতি নয়। গরুর দুধে সোনা না হয় আপনি পরে খুঁজবেন। এই মুহূর্তে দয়া করে রাজ্যের মানুষের স্বার্থে একমত হন, সহমত হন, হয়ে রাজ্যের মানুষকে বাঁচার সুযোগ করে দিন। গরিব মানুষের হাতে অর্থের যোগানের ব্যবস্থা করে দিন। এই প্রধানমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রী মানে না, মুখ্যমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রী মানে না, এই গল্প বন্ধ করুন।
এই গল্প অত্যন্ত তেতো হয়ে গেছে, কিলসে হয়ে গেছে। এই খেলাটা বন্ধ করুন। দয়া করে মানুষের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটিবার রাজ্যকে বাঁচার সুযোগ করে দিন। আজকে আমি আমার এই আলোচনা রাখলাম। আগামীকাল বৈঠকের পর আবার আমি স্টুডিওয়ে আসব, আপনাদের দর্শকদের শোনাবো আজকে আমি যা যা বললাম, আর আগামীকালের বৈঠকে কি কি হলো, আর 7 দিন পর শোনাবো আদেও তার বাস্তবায়ন হলো না আর একবার রাজনৈতিক নেতারা, রাজনৈতিক কারবারিরা, রাজনৈতিক ব্যবসাদাররা নয়, রাজনৈতিক কারবারিরা আপনাকে ব্যবহার করলো কিনা, আপনার আইওয়াশ করলো কিনা, সমস্যার সমাধানের জন্য আর একটা উন্নততর সমস্যা খাড়া করে দিল কিনা। নমস্কার, অপেক্ষা করুন আগামীকালের আলোচনার জন্য।